হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আমরা ক্লাস 7-এর পরিবেশ বিজ্ঞান থেকে ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য মানুষের খাদ্য চ্যাপ্টারটা পড়ছিলাম। অলরেডি আমরা দুটো ক্লাস প্রোভাইড করেছি এবং ভিটামিনের আগে পর্যন্ত আমাদের পড়া হয়ে গেছে। এতটা পর্যন্ত আমাদের আমাদের এই বিভিন্ন যে জায়গাগুলো আছে সেখান থেকে আমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য তোমরা কোন জায়গাগুলো দেখে যাবে, কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, কেমন প্রশ্ন আসে, সবগুলো কিন্তু আমরা ক্লাসের মধ্যে আলোচনা করে দিয়েছি। যারা আগে দুটি ক্লাস দেখোনি তারা আমাদের ক্লাস 7-এর প্লেলিস্ট পেয়ে যাবে, দেখবে আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশানে যাবে, সেখানে পরিবেশ বিজ্ঞানের ক্লাস 7-এর প্লেলিস্ট পাবে। সেখান থেকে অবশ্যই অবশ্যই আগের ক্লাস দুটি দেখে নিও। ওকে, তাহলে যে কোনো প্রশ্ন আসুক না কেন, আমি যেহেতু প্রশ্নের এগুলো উত্তরগুলোও বলে দিয়েছি, বক্সগুলো যেগুলো রয়েছে সেগুলোও তোমাদের দেখিয়ে দিয়েছি, রেফারেন্স বই বা সহায়িকা বই থেকেও তোমাদের দেখিয়ে দিয়েছি। ওকে, তাহলে তোমাদের কিন্তু পুরো রেডি হয়ে থাকবে, যে কোনো প্রশ্ন আসলেই তোমরা করতে পারবে। এবার দেখো ভিটামিন, আমাদের দেখো এখানে একটা গল্প দেওয়া হয়েছে যে আজ থেকে 500 বছর আগে ইউরোপের বিভিন্ন দেশে একটা রোগ প্রচলিত ছিল। সেই রোগটার নাম কি? স্কারভি। ওকে, জাহাজের যে নাবিকরা থাকতো তারা কিন্তু অনেকেই এই স্কারভি রোগে মারা যেত। তারপর দেখা গেল হঠাৎ তাদেরকে যখন টক জাতীয় ফল, যেমন কমলালেবু হতে পারে বা অন্যান্য কোনো টক জাতীয় ফল দেওয়া হলো, তখন দেখা যাচ্ছে সেই নাবিকদের মৃত্যুর হার কিন্তু কমে যাচ্ছে। তাহলে পরবর্তীকালে বিজ্ঞানীরা আরও রিসার্চ করলো এবং তারা একটা সিদ্ধান্তে আসলো যে এই যে টক জাতীয় ফল, কমলালেবু হতে পারে বা অন্যান্য যে কোনো ফলের মধ্যে এমন একটা উপাদান রয়েছে যেটা কি না ওই স্কারভি রোগকে দূর করতে সাহায্য করে বা স্কারভি রোগ প্রতিরোধে সাহায্য করে। এরকম আরও অনেক মানে উপাদান পাওয়া যায় এই খাবারগুলোর মধ্যে, যেটা কিনা বিভিন্ন অসুখের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। সেগুলো থেকে আমরা শক্তি পাই না, কিন্তু সেগুলো আমাদের খাদ্যে প্রয়োজন, যাতে করে আমরা সহজে অসুস্থ না হয়ে পড়ি, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এই যে উপাদান, সেই উপাদানটাকে কি বলা হয়? ভিটামিন বলা হয়। ওকে, আমাদের প্রশ্ন আছে, একটা প্রশ্ন, সেটা হচ্ছে ভিটামিন কে আবিষ্কার করেন? দুজন বিজ্ঞানীর নাম হবে, দেখো, বিজ্ঞানী কাসিমির ফাঙ্ক এবং আরেকটা হচ্ছে হপকিন্স। এরা প্রথম বলে যে আমরা 8টা উপাদানের নাম পড়েছিলাম, আরও একবার তোমাদের দেখায়। এই যে আমাদের 8টা উপাদান ছিল: শর্করা, প্রোটিন, লিপিড, ভিটামিন, জল, খনিজ মৌল, খাদ্যতন্তু, উদ্ভিজ্জ রাসায়নিক। তার মধ্যে 3টে আমরা প্রধান উপাদান শর্করা, প্রোটিন, লিপিড, এটা তো পড়েছি। কিন্তু এগুলি ছাড়াও বলছে এমন কোনো উপাদান আছে যার অভাবে স্কারভি রোগ হতে পারে, বেরি রোগ হতে পারে। ওকে, তো সেই যে খাদ্য উপাদান সেটা হচ্ছে ভিটামিন। ওকে, এখানে কিন্তু শক্তি পাওয়া যায় না, এটা কিন্তু মনে রাখবে। আমাদের প্রশ্ন কেমন আছে, একটা এমসিকিউ আছে, নিম্নলিখিত খাবারগুলির মধ্যে কোনটি থেকে শক্তি পাওয়া যায় না? অপশান থাকবে শর্করা, প্রোটিন, লিপিড, ভিটামিন। উত্তর হবে ভিটামিন। কেমন? ভিটামিন থেকে মনে রাখবে কোনো শক্তি পাওয়া যায় না, এটা শুধু অসুখ বিসুখ থেকে আমাদের রক্ষা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন আমরা আগের ক্লাসে একটু বলে দিয়েছিলাম যে ভিটামিনকে কিন্তু আমরা দ্রাব্যতা অনুসারে দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে তেলে দ্রাব্য বা ফ্যাটে দ্রাব্য ভিটামিন। কিছু ভিটামিন আছে যেগুলো জলে গলে না, সেগুলো কিসে গুলে যায়? ফ্যাটের মধ্যে বা তেলের মধ্যে গুলে যায়। এগুলো কারা? ভিটামিন এ, ভিটামিন ডি, ই এবং কে, এই 4টে ভিটামিন। আর কিছু কিছু ভিটামিন রয়েছে যেটা কি না, যেগুলো কি করে, জলের মধ্যে দ্রবীভূত হয় বা গুলে যায়, যেমন বি কমপ্লেক্স, সি। ওকে, এবার আমাদের যদি ভিটামিনের সংজ্ঞা আসে, ভিটামিনের সংজ্ঞা দেখো এখানে দেওয়া হয়েছে, অনেক বড় করে দেওয়া হয়েছে, তোমরা চাইলে করতে পারো, বা তুমি যদি ভাবো যে এখান থেকে এতটা করবে তবুও হবে। যে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড ছাড়াও কিছু খাদ্য উপাদান থাকে যার অভাবে বিভিন্ন রোগ হয়। এই খাদ্য উপাদান শক্তি উৎপাদন করতে অক্ষম, বা এই খাদ্য উপাদান থেকে কোনো শক্তি পাওয়া যায় না, এদের ভিটামিন বলে। এতটুকু লিখলে হবে। দ্রাব্যতা অনুসারে ভিটামিনকে কত ভাগে ভাগ করা হয়? দুটো ভাগে, সেটা আমরা বই থেকেই লিখবো, এখান থেকেও করতে পারো, বই থেকে আমাদের দেওয়া হলো, আমরা বই থেকেও করতে পারি। আর ভিটামিনের বৈশিষ্ট্য যদি বলে, দুটি বৈশিষ্ট্য লেখো। এক হচ্ছে কোনো শক্তি পাওয়া যায় না, আর 2 নম্বর বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে বা সহায়তা করে। এবার দেখো ভিটামিনের মধ্যে তেলে দ্রাব্য যে ভিটামিনের কথা আমরা পড়লাম, এ ডি ই কে, এগুলোর কাজ পড়বো আমরা। আমাদের কিন্তু একটা দুটো করে কাজ আসে। হয়তো পরীক্ষায় বললো ভিটামিন এ এর একটি কাজ লেখো, তোমরা লিখবে যে ভিটামিন এ চোখ ভালো রাখতে সাহায্য করে। ওকে, এছাড়াও আরও অনেক কাজ রয়েছে, চামড়া, হাড়, দাঁত ও খাদ্যনালীর গঠন স্বাভাবিক রাখতে বা ঠিক রাখতে সাহায্য করে। যদি বলে ভিটামিন ডি এর একটা কাজ লেখো, হাড় ও দাঁতের স্বাভাবিক গঠন ঠিক রাখে। ভিটামিন ই এর কাজ কি? ভিটামিন ই এর কাজ হলো, দেখো, ভালো একটা কাজ হচ্ছে হৃৎপিণ্ড মস্তিষ্কের অ্যাক্টিভিটি, সক্রিয়তা বজায় রাখা, অ্যাক্টিভিটি বা সক্রিয়তা বজায় রাখা। আর কি? ত্বক, লোহিত রক্তকণিকা, এগুলোও কিন্তু এদের কাজগুলোকে ঠিকঠাক বজায় রাখা।
ভিটামিন কে এর কাজ কি? কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে। যদি ঘুরিয়ে প্রশ্ন আসে কোন ভিটামিনের অভাবে রক্তপাত হয় বা রক্তক্ষরণ হয়, উত্তর হবে ভিটামিন কে। খাদ্যে যদি ভিটামিন কে কমে যায় তাহলে রক্তপাত হবে, কোনো জায়গা কেটে গেলে সহজে রক্ত বন্ধ হবে না। ওকে, তাহলে ভিটামিন কে আমাদের দরকার যাতে করে সহজে রক্তপাতটা বন্ধ হয়ে যায়। তাহলে এই কাজগুলো দেখবে। এরপরে বিভিন্ন ভিটামিনের আমাদের উৎস দিয়েছে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি গাজর, ডিম, টমেটো, পাকা পেঁপে, দুধ, এগুলোর মধ্যে ভিটামিন এ থাকে। ডি কোথায় থাকে? মাখনে থাকে, দুধে থাকে, ডিমে থাকে, ছোট মাছের মধ্যে থাকে। ভিটামিন ই থাকে দেখো বাদামের মধ্যে, বাঁধাকপির মধ্যে থাকে, ভুট্টার মধ্যে থাকে, পালং শাকের মধ্যে থাকে। ওকে, এটা কোথায় দিয়েছে? হ্যাঁ, এটা ধনেপাতা দিয়েছে। কেমন এরকমভাবে শাকসবজির মধ্যে ভিটামিন কে থাকে, বাঁধাকপি, কড়াইশুঁটি, দুধ, মাখন, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকে। ওকে, উদ্ভিজ্জ উৎস এখানে এই বিভিন্ন উদ্ভিদ যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে গাজর দেখতে পাচ্ছ, পাকা আম, কুমড়ো, ডুমুর, ডাঁটা শাক, জিরা, জোয়ান, জলপাই, ধনেপাতা, এগুলো দেখবে। প্রাণীজ উৎস মাছ, মাংস, ডিম, দুধ, কাঁকড়া, এগুলো হবে প্রাণীজ উৎসের নাম। কিন্তু তোমাকে এরকমভাবে দেবে না, যে কোনো একটা ভিটামিন বলবে, তার উৎস কাজে লেখো, এরকমভাবে প্রশ্ন আসবে। ওকে, এখানে রাতে দেখতে সমস্যা হয় ভিটামিন এ এর অভাবে। ওকে, আর হাড়গুলো বাঁকা, মেরুদণ্ড বেঁকে যায় ভিটামিন ডির অভাবে। ক্ষত স্থান থেকে রক্ত সহজে জমাট বাঁধে না, এটা হচ্ছে ভিটামিন কে এর অভাবে। ওকে, এবার আমরা তেলে দ্রব্য যেমন দেখলাম, জলে দ্রব্য ভিটামিন দেখব, ভিটামিন সি এবং বি কমপ্লেক্স। ভিটামিন সি কোথায় থাকে? লেবু জাতীয় ফল, অঙ্কুরিত বীজ, কাঁচা লঙ্কা, টমেটো, পেয়ারা। ওকে, তার আগে আমরা একবার এটা দেখে নিই ভিটামিন এ, ডি, এগুলো। আচ্ছা, ভিটামিন ইর কাজটা দেখবে। ই হচ্ছে ত্বকের গঠন, লোহিত রক্তকণিকার গঠন, আগের পাতায় দেখলাম বইয়ে। হৃৎপিণ্ড মস্তিষ্কে স্বাভাবিক সক্রিয়তা বজায় রাখে। ভিটামিন কে রক্ত পড়া বন্ধ করে। ওকে, ভিটামিন এ, ডি, বি কমপ্লেক্স, এগুলো একটু দেখে নেবে। ভিটামিন এ এর তিনটি উদ্ভিজ্জ, একটি প্রাণীজ উৎস, তিনটি উদ্ভিজ্জ উৎস গাজর, কড়াইশুঁটি, কুমড়ো। আর প্রাণীজ উৎস লিখবে কড আর হাঙর মাছের যকৃৎ নিঃসৃত তেল। ভিটামিন ইর ক্ষেত্রে অ্যাভোকাডো, ব্রকলি, আমন্ড হতে পারে, লেটুস শাক, মটরশুঁটি, এগুলো উদ্ভিজ্জ উৎস। প্রাণীজ উৎস দুধ, ডিমের কুসুম, মাছ, মাংস। প্রাণীজ উৎস যখন কিছু লিখতে পারবে না তখন তোমরা দুধ, মাছ, মাংস লিখে দেবে। এগুলোতে প্রত্যেকটাতে কোনো না কোনো খাদ্য উপাদান অবশ্যই একটু করে হলেও থাকে। ওকে, ভিটামিন কে আলফা আলফা শাক, পালং শাক, টমেটো, গম, বাঁধাকপি, সয়াবিন, এগুলোতে ভিটামিন কে থাকে। আর প্রাণীজ হচ্ছে দুধ, মাখন, পাঁঠা, যকৃৎ ইত্যাদি। ওকে, এরপরে ভিটামিন ডি। ভিটামিন ডির ক্ষেত্রে দেখো মাশরুম, বিভিন্ন উদ্ভিজ্জ তেল, বাঁধাকপি। আর প্রাণীজ উৎস কড, হাঙর, হ্যালিবেট মাছের যকৃৎ নিঃসৃত তেল। তাহলে ভিটামিন এ যেমন পাওয়া যায় কড, হাঙর, হ্যালিবেট মাছের যকৃৎ নিঃসৃত তেল থেকে, ভিটামিন ডিটাও পাওয়া যায়। কেমন? এ আর ডি দুটোই পাওয়া যায়। আর বি আর সি আমরা এখানে এই যে ছকটা দেখলাম, বি আর সি এখানে দেওয়া হয়েছে। বি কোথায় পাওয়া যায়? বি কমপ্লেক্স ঢেকে ছাড়া চাল, দানা শস্য, বাঁধাকপি, মূলো শাক, ভুট্টা, অঙ্কুরিত বীজ, সবুজ শাকসবজি, ছোট মাছ, কাঁচা লঙ্কা, এগুলোতে। কেমন? আর প্রাণীজ উৎস দুধ, মাংস, পাঁঠা, যকৃৎ, এগুলো। ভিটামিন সি যে কোনো ফল, কেমন? যে কোনো ফল, লেবু হতে পারে, আমলকি হতে পারে, কাঁচা লঙ্কা, টমেটো, পেয়ারা, বাঁধাকপি, শাকসবজির মধ্যেও কিন্তু থাকে। ওকে, এরপরে দেখো এখানে ঠোঁট ফেটে যাওয়া বি কমপ্লেক্সের অভাবে হয়। কোন ভিটামিনের অভাবে চোখের নিচ ও নখ ফ্যাকাশে হয়ে যায়? দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ওকে, ভালো করে যাবে। উত্তর হবে বি কমপ্লেক্স। তারপর দেখো ভিটামিন সি এর অভাবে কি হয়? না তো লিখবে মাড়ি থেকে রক্ত পড়ে, দাঁত পড়ে যাওয়া, স্কারভি রোগ হয় ইত্যাদি। বি কমপ্লেক্সের অভাবে দেখো আরও অনেক কিছু রয়েছে, স্নায়ুর দুর্বলতা, অ্যানিমিয়া, পাতলা পায়খানা, স্মৃতি ভ্রংশ মানে মেমোরি লস, এগুলো বি কমপ্লেক্সের অভাবে হয়। এখানে কিছু কিছু দেওয়া হয়েছে, দেখো মাড়ি থেকে রক্ত পড়া কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন সি। ক্ষত স্থানে রক্ত জমাট না বাঁধা মানে রক্তক্ষরণ হওয়া, সেটা ভিটামিন কে এর অভাবে হয়। মুখে ও জিভে ঘা ভিটামিন বির অভাবে হয়, তার জন্য বিকসুল খেতে হয়, বি কমপ্লেক্স জাতীয় খাবার, ক্যাপসুল, ভিটামিনের ক্যাপসুল পাওয়া যায়, বিকসুল। মুখে বা জিভে ঘা হলে অনেকে খায়। ওকে, রাতে দেখতে অসুবিধা হয় ভিটামিন এ। ভিটামিন সির কাজ দেওয়া হয়েছে, দেখো মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করা, দাঁত পড়ে যাওয়া রোধ করে, স্কারভি রোগ প্রতিরোধ করে। এরকমভাবে তোমরা দেখবে। ওকে, এরপর আমরা পরের পাতায় যাব। দেখো এখানে বেশ কিছু খাদ্য উপাদান দিয়েছে, এগুলোর মধ্যে ভিটামিন আছে কিনা। রুটি, ভুট্টা, এগুলোর মধ্যে কিন্তু
থাকে, আমি উপস্থিতে টিক দেবো আর অনুপস্থিতিতে ক্রস দেবো। আমি এখানে দিয়ে দিয়েছি। রুটি ভুট্টার মধ্যে কিন্তু ভিটামিন থাকে, পটল ঝিঙে এগুলোর মধ্যেও ভিটামিন থাকে, কলমি শাক, কেমন, কলমি শাকের মধ্যেও ভিটামিন থাকে, লাউ পাতার মধ্যেও ভিটামিন থাকে, স্কোয়াশ, পাকা পেঁপে, এগুলো প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন থাকে, জাম, তরমুজ, শশা, এটাতেও ভিটামিন থাকে, আলুর মধ্যে থাকে কিন্তু কম পরিমাণে থাকে। ওকে, ডিমের সাদা অংশ এখানেও অল্প পরিমাণে থাকে, এই দুটোতে তোমরা লিখবে অল্প পরিমাণে থাকে, মেটে, পনির এগুলোতে ভিটামিন থাকে। ওকে, ভিটামিন পড়লাম। এবার আমরা নতুন একটা খাদ্য উপাদান দেখব, সেটা হচ্ছে খনিজ মৌল। খনিজ মৌল সেটা কিন্তু অনেক মানে আমাদের শরীরে নানা সমস্যা দেখা যায়, সেগুলো দূর করতে সাহায্য করে। যেমন দেখো, নখ চামচ আকৃতির হয়ে গেল, পেশিতে টান ধরছে বা রক্তচাপ বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, অনেক সময় জন্মের পর শিশুর চোখ টেরা হয় বা মানসিক বুদ্ধি খুব বিকাশ পায় না, বা মানে মানসিক বৃদ্ধি বা বুদ্ধির অভাব লক্ষ্য করা যায়, রক্তে শর্করার পরিমাণ বাড়ে। এই যে ঘটনাগুলো, এগুলো কিন্তু শর্করা বা প্রোটিন বা ফ্যাটের অভাবে হয় না, বা ভিটামিনের অভাবেও হয় না। এগুলোর জন্য আরেকটা খাদ্য উপাদান দায়ী, সেটা হচ্ছে খনিজ মৌল। ওকে, তাহলে খনিজ মৌল কি কি রয়েছে? আয়রন রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, আয়োডিন, জিঙ্ক, এগুলো জাস্ট পড়বে। ওকে, এবার উদ্ভিদ বা প্রাণীরা কোথা থেকে খাদ্য বা খনিজ মৌল সংগ্রহ করে? এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি বলে দিচ্ছি ক্লাস চলাকালীন, সেগুলো ভালো করে করবে। উদ্ভিদ কোথা থেকে খনিজ মৌল সংগ্রহ করে? উত্তর হচ্ছে, উদ্ভিদ প্রধানত মাটি বা মাটির নিচে থাকা জল থেকে খনিজ মৌল শোষণ করে। যখন উদ্ভিদ মূলের সাহায্যে জল শোষণ করে, তখন জল আর জলে দ্রবীভূত খনিজ মৌল শোষণ করে। এরকমভাবে খনিজ মৌল তারা সংগ্রহ করে। আর প্রাণীরা কি করে করে? প্রাণীরা উদ্ভিজ্জ যখন খাবার খায়, উদ্ভিদ থেকে কোনো খাবার গ্রহণ করছে, প্রাণীজ কোনো খাবার খাচ্ছে, সেখানে খনিজ মৌল থাকছে, তাই না? বা জল থেকে, জলের মধ্যেও মিনারেলস থাকে, তাহলে সেগুলো থেকে কিন্তু তারা ওই খনিজ মৌল প্রাণীরা সংগ্রহ করে। এবার খনিজ মৌলের কাজ, সোডিয়ামের একটা কাজ লেখো। সোডিয়ামের কাজ ভালো করে পড়বে, দারুণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখা। ক্যালসিয়ামের কাজ পেশি সংকোচন স্বাভাবিক রাখা। ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, কোন খনিজ মৌল পেশি সংকোচনে সাহায্য করে বা পেশি সংকোচন স্বাভাবিক রাখে? উত্তর হবে ক্যালসিয়াম। কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে ক্যালসিয়াম। অক্সিজেন পরিবহনে সাহায্য করে আয়রন, দারুণ ইম্পর্টেন্ট। সবগুলোই ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো ভালো করে করবে। দাঁত, হাড়ের গঠন, ক্যালসিয়ামও সাহায্য করে, ফসফরাস সাহায্য করে, ম্যাগনেসিয়াম সাহায্য করে। সোডিয়ামের চিহ্ন মনে রাখতে পারো, সোডিয়ামের চিহ্ন হচ্ছে Na। ক্যালসিয়ামের হচ্ছে Ca। ওকে, Ca। আয়রনের হচ্ছে Fe চিহ্ন। ক্যালসিয়াম Ca বললাম, ফসফরাসের P, ম্যাগনেসিয়ামের Mg। ওকে, আয়োডিন মানসিক বৃদ্ধি ও বুদ্ধি নিয়ন্ত্রণ করে। ওকে, ভালো করে করবে এটা। আয়োডিন এটা হচ্ছে আই, আর জিঙ্ক হচ্ছে Zn। এটা জিঙ্কটা ভালো করে করবে, সেটা হচ্ছে মস্তিষ্কের গঠন এবং রক্তের শর্করার পরিমাণ ঠিক রাখে। কোনটা আসবে স্যার? যে কোনো আসতে পারে। তোমাদের স্কুলে আসলে হয়তো অক্সিজেন পরিবহন করে কোন খনিজ মৌলের কাজ? আয়রন। অন্য একটা স্কুলে আসতে পারে, কোন খনিজ মৌল মস্তিষ্কের গঠন, রক্তের শর্করার পরিমাণ ঠিক রাখে? উত্তর হবে জিঙ্ক। বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম প্রশ্ন আসে, কিন্তু আমি যেগুলো দিয়ে দিলাম, এটা 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 এবং এটা, এগুলো একটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, তার মধ্যে এই আয়রনটা, আয়োডিনটা আর সোডিয়ামটা, এই তিনটে বেশি আসে, তাহলে এগুলো ভালো করে মনে রাখবে। ওকে, কোনো রকমভাবে গন্ডগোল করবে না। এবার বিভিন্ন যে উপাদান মানে এখানে খাবার মানে রয়েছে, সে খাবারের মধ্যে কোন খনিজ মৌল রয়েছে? ক্যালসিয়াম কিসের মধ্যে থাকে? ক্যালসিয়াম দেখো এখানে দুধ, ডিম, চিংড়ি, পাকা পেঁপে, পটল এগুলো থেকে আসে। ম্যাগনেসিয়াম শাকসবজি, সবুজ শাকসবজির মধ্যেও প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে। এগুলো জাস্ট দেখে যাবে, কেমন? এগুলো আমাদের খুব বেশি প্রয়োজন হয় না। সোডিয়াম, নুন হতে পারে, সোডিয়ামটা দেখে দিতে পারো, নুন হতে পারে, পানীয় জল হতে পারে, আয়োডিনটাও তাই, নুন। জিঙ্ক শাকসবজি থেকে পাওয়া যায়। এগুলো জাস্ট একটু রিডিং দেবে, কেমন? বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যেমন এই রোগগুলো, এই ছকটা বেশি ইম্পর্টেন্ট। সোডিয়ামের অভাবে উচ্চ রক্তচাপ হয়, আয়রনের অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়, চামচ আকৃতির নখ, এগুলো আয়রনের অভাবে হয়। তারপরে আয়োডিনের অভাবে কোন রোগ হয়? গলগণ্ড বা গয়টা, দারুণ ইম্পর্টেন্ট। ওকে, আয়রনের অ্যানিমিয়া, সেটা ভালো করে করবে। রক্তে শর্করা পরিমাণ বেড়ে যাওয়া, জিঙ্কের অভাবে। কোন খনিজ মৌলের অভাবে হাড় ভেঙে যায়? যদি বলে কোন ভিটামিনের অভাবে, তখন উত্তর হবে ভিটামিন ডি। আর যদি বলে কোন খনিজ মৌল, তখন ক্যালসিয়াম, ফসফরাস, এগুলো হবে উত্তর। ওকে, তাহলে এই জায়গাগুলো করবে। এবার যারা আলাদা করে উৎস চাইছিলে, এই যে সোডিয়ামের অভাবে কি হয়, ম্যাগনেসিয়ামের প্রয়োজনীয়তা দেখতে পারো। আর এটা ভালো করে করবে, উদ্ভিদের প্রাণীরা কী করে খনিজ মৌল সংগ্রহ করে, এটা ভালো করে করবে।
ক্যালসিয়াম আয়রনের একটা দুটো করে কাজ দেখবে, ক্যালসিয়াম এবং আয়রনের দুটো দুটো করে দিয়েছে, তোমরা একটা একটা করে করবে। ওকে, ফসফরাস আর লোহার উৎস বা লোহা মানে আয়রন, কেমন রিডিং পড়বে এগুলো। আয়োডিনের উৎস রিডিং পড়বে, এগুলো রিডিং পড়বে। সোডিয়ামের উৎস রিডিং পড়বে, ক্যালসিয়ামের এটাও রিডিং পড়বে। ওকে, এরকমভাবে এই জায়গাগুলো রিডিং পড়বে, একদমই ছেড়ে দেবে না, কেমন। এবার জল দেখো, এই প্রশ্নটা দারুণ ইম্পর্টেন্ট। আমরা খাদ্য উপাদানের মধ্যে জলটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান। একজন মানুষের ওজন যদি 70 কিলো হয়, তাহলে তার শরীরে কত কিলো জল থাকে? প্রায় 45 কিলো। দারুণ ইম্পর্টেন্ট এটা। একজন 70 কিলো ওজন যুক্ত ব্যক্তির দেহে কত কেজি জল থাকে? 45 কেজি। ওকে, জল আমরা কোথা থেকে পাই? পানীয় জল হতে পারে, ফলের রস হতে পারে, বিভিন্ন খাদ্য, বিভিন্ন পানীয় খাবার থেকেও আমরা পাই। ওকে, তাহলে পানীয় জল থেকে পাই। আর বিভিন্ন ফল, মোসম্বি হতে পারে, আঙুর, আনারস, লিচু, রসালো যে ফল, কমলা লেবু, বেদানা, তরমুজ, এগুলো থেকে পাওয়া যায়। শশা হতে পারে। খাবার যেমন ডাল হতে পারে, ভাত, তরকারি, মাছ, মাংস, এগুলো থেকে। তরল পানীয় চা, কফি, ডাবের জল, দুধ, শরবত, এগুলো থেকে পাওয়া যায়। ওকে, তাহলে এগুলো তোমরা দেখবে। ওকে, এবার খনিজ মৌলের মধ্যে নুনের পরিমাণ কিন্তু স্বাভাবিক রাখা দরকার। নুন যদি বেড়ে যায় তাহলে নানা সমস্যা হতে পারে, কেমন। লবণের সাম্যাবস্থা বজায় রাখার জন্য শরীরে জলের চাহিদা বৃদ্ধি পাওয়া, ঘন ঘন জল তেষ্টা পায়, রক্তচাপ বেড়ে যায়। যদি নুন বেড়ে যায় তাহলে রক্তচাপ বেড়ে যায়। ওকে, শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গসমূহ যেমন মস্তিষ্ক, হৃৎপিণ্ড, বৃক্ক, এগুলো ক্ষতিগ্রস্ত হয় যদি শরীরে নুনের পরিমাণ বেড়ে যায়। ওকে, এবার আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে খাদ্যতন্তু বা আমাদের হচ্ছে ফাইবার। ওকে, খাদ্যতন্তু রাফেজও বলা হয় অনেক সময়। দেখো, খাবারের মধ্যে কিছু কিছু উপাদান থাকে, সেগুলো কিন্তু কোনোভাবে হজম করা যায় না। তন্তু, সেলুলোজ বা পেকটিন জাতীয় কার্বোহাইড্রেট, কেমন। তন্তুটা কি? সেলুলোজ বা পেকটিন জাতীয় কার্বোহাইড্রেট, এটা মনে রাখবে। ওকে, এটি কিন্তু গলে যেতেও পারে বা নাও যেতে পারে, আর এখান থেকে কিন্তু শক্তি পাওয়া যায় না। ওকে, কয়েকটি তন্তুযুক্ত খাবার হচ্ছে সজনে ডাঁটা সব থেকে ভালো, বাঁধাকপি হতে পারে, চাল হতে পারে, আপেল হতে পারে, বীজের খোসা, যে কোনো বীজের খোসা, ওট, এগুলোতে প্রচুর পরিমাণে খাদ্যতন্তু থাকে। খাদ্যতন্তু কিন্তু খুব উপকার করে, যেমন মল ত্যাগে সাহায্য করে, কেমন, এবং শরীরের রক্তচাপটাও ঠিকঠাক থাকে, স্থূলত্ব মানে ওবেসিটি বা মোটা ভাবটা থাকে না, অন্ত্রের ক্যান্সার, কোষ্ঠকাঠিন্য মানে পটে শক্ত হয়ে যাওয়া, এগুলো কিন্তু হয় না সহজেই। এগুলো মানে মলত্যাগে সাহায্য করে। তাহলে খাদ্যতন্তু কি? খাদ্যতন্তু এটা এই যেসব খাবার উপাদান সহজে হজম হয় না, মল রূপে দেহ থেকে বেরিয়ে যায়, খাদ্যের সে অপাচ্য মানে পাচিত হয় না, সে অংশকে খাদ্যতন্তু বা রাফেজ বলে। এগুলো সাধারণত সেলুলোজ বা পেকটিন জাতীয় পদার্থ। কাজ হচ্ছে যে উচ্চ রক্তচাপ, স্থূলত্ব, অন্ত্রের ক্যান্সার, এগুলো কমায়, মল ত্যাগে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। ওকে, তাহলে দেখবো আমরা এটা। এরপরে নেক্সট আরো একটা খাদ্য উপাদান আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে ফাইটোকেমিক্যাল বা উদ্ভিজ্জ রাসায়নিক। এখানে ছবি দিয়েছে ফাইটোকেমিক্যালসে, তোমরা এখানে দেখো, এই যে বিভিন্ন ধরনের রঙিন, অনেক সময় সংজ্ঞা আসে, ভালো ভালো স্কুল, সব স্কুলে নয়, কিছু কিছু স্কুলে আমরা এর আগে বেশ কয়েকটা বছর, 3-4 বছর আমরা দেখেছি যে কিছু কিছু স্কুলে এই ফাইটোকেমিক্যাল কাকে বলে প্রশ্ন আসে। তাহলে তোমরা দেখতে পারো, কেমন, যদি তোমাদের স্কুলে চলে আসে, যে সমস্ত স্কুলে একটু কঠিন কোশ্চেন হয় দেয়। ওকে, বিভিন্ন ধরনের রঙিন উদ্ভিজ্জ সামগ্রী যেমন ফল, শাকসবজি, বিভিন্ন ধরনের রঙিন যৌগ থাকে, সেগুলোকে এক কথায় ফাইটোকেমিক্যাল বলে, যেমন ক্যারোটিনয়েডস, ফ্ল্যাভোনয়েডস, এগুলো। ক্যারোটিনয়েডস এটাও এক ধরনের উদ্ভিজ্জ রাসায়নিক, সজনে ডাঁটাতে একটা থাকে। ওকে, উদ্ভিজ্জ রাসায়নিকের কাজ কি কাজ করে আমাদের বইয়ে দেখো দেওয়া হয়েছে, এখানে ছবি দেওয়া হয়েছে, কারণ বেগুন হতে পারে, কেমন, আঙুর হতে পারে, কুমড়ো, আদা, হলুদ, এটা কি দিয়েছে, হ্যাঁ হলুদ দিয়েছে, টমেটো দিয়েছে, গাজর, পাকা পেঁপে, তরমুজ, কেমন, আম, বিট, বেদানা, এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফাইটোকেমিক্যাল থাকে। এর কাজ কি? ফাইটোকেমিক্যাল উদ্ভিজ রাসায়নিক কাজ এটা বই থেকে করতে পারো। এরা মানবদেহ খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া আটকায়, হৃৎপিণ্ডের কাজ ঠিকঠাক রাখে, আর হাড়কে শক্ত রাখে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায়। তাহলে মানবদেহ খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া আটকানো, হাড়কে শক্ত রাখা, হৃৎপিণ্ডের সক্রিয়তা বজায় রাখা, আর ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমানো। তাহলে এইগুলো তোমাদের দেখতে হবে। ওকে, এবার এই জায়গাগুলো জাস্ট রিডিং পড়বে, এটা আমাদের সেরকম দরকার নেই। এখানে এই পাতায় যে আমাদের জায়গাটা দেওয়া হয়েছে সেটা তোমরা করতে পারো। যেমন এখানে প্রশ্ন দিয়েছে
অনেক স্কুলে মানে এরকম প্রশ্ন দেয়, এমসিকিউর আকারেও দিতে পারে, যে আপেলের বদলে কোনটি খাওয়া যেতে পারে। 4টে অপশান রয়েছে। আপেলের সমান কিন্তু গুণ পাওয়া যায়, সেটা হচ্ছে পাকা পেয়ারা। কেমন? পাকা পেয়ারাতেও কিন্তু প্রায় আপেলের সমান গুণ পাওয়া যায়, তাহলে পাকা পেয়ারা। মাংস বা ডিমের বদলে কি খাওয়া যেতে পারে? মাশরুম খাওয়া যেতে পারে বা সয়াবিন খাওয়া যেতে পারে, দুটোই। মাশরুমও হবে, সয়াবিনও হবে। সয়াবিনের মধ্যে বেশি প্রোটিন থাকে। কেমন? মাছ মাংসর থেকে সয়াবিনে বেশি প্রোটিন থাকে এবং সেটা হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন। দুধ, ছানা আর হেলথ ড্রিঙ্কস এগুলোর বদলে কেউ একজন কি খেতে পারে? এর অল্টারনেটিভ হয়েছে ছাতুর শরবত। এখানেও কিন্তু সেম জিনিসটাই পাওয়া যায়। আয়রন টনিক এর বদলে নোটে শাক। নোটে শাকের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন বা মানে খনিজ মৌল যেটা লোহা, সেটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। ওকে, তাহলে এগুলো দেখবে। আর আমাদের এখানে এই যে ছকটা রয়েছে, এই ছকটা তোমরা চাইলে করতে পারো, মানে জাস্ট প্র্যাকটিসের জন্য। ফাঁকা এই জায়গাগুলো তোমাদের 156 পাতায়, এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি, আগে পরে রয়েছে। পাকা আম দেখো এখানে দেওয়া হয়েছে, এই যে খাদ্যতন্ত্র, শর্করা, ফাইটোকেমিক্যালগুলো। চাইলে এই ছকটা করতে পারো। অনেক সময় স্কুলে এরকম হোমওয়ার্ক দেওয়া মানে দেয়, সেক্ষেত্রে তোমরা এই ছক থেকে করে নিতে পারো। কেমন? এটা আমি প্রান্তিকের বই থেকে দেখালাম। তাহলে আজকে আমরা এই অপুষ্টি এবং স্থূলত্ব যে জায়গাটা রয়েছে তার আগে পর্যন্ত, মানে 156 পাতা পর্যন্ত পড়লাম। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, আর যারা প্রথমবার চ্যানেলে এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। যারা পরিবেশ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল এই 3টি বিষয়ের নোটস চাইছো, আমাদের জানুয়ারি মাস থেকে পেড গ্রুপ চালু রয়েছে। তাহলে তোমরা যেহেতু অনেকে নতুন এসছো, তোমরা একসঙ্গে একদম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মানে ফার্স্ট টার্মের সম্পূর্ণ নোটস কিন্তু নিতে পারো। ওকে, পরিবেশ বিজ্ঞান এবং ইতিহাস, ভূগোল এই 3টে বিষয় যদি নিতে চাও, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছ। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা আমাদের পেড গ্রুপে অ্যাডমিশন নিতে পারো, বা আমাদের, তোমরা যদি ভাবো যে এখন তো ফার্স্ট টার্ম অনেকটাই হয়ে গেছে, শেষের দিকে কয়েকদিন পর পরীক্ষা, তাহলে ফার্স্ট টার্মের সম্পূর্ণ নোটস তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কীভাবে নিতে হবে সেটা তোমরা জেনে নিতে পারো। আর এমনিতে মাসে মাসে তোমাদের একদম ন্যূনতম চার্জ রয়েছে, 100 টাকা করে তোমাদের মাসে মাসে ফি রয়েছে। সেটা তোমরা যারা গ্রুপে রয়েছো তারা ওই মাসে মাসে পেমেন্ট করার মাধ্যমে সেখানে কিন্তু নোটসগুলো তারা এই 3টে বিষয় পেয়ে যায়। ওকে, তাহলে সেখান থেকে তোমাদের প্রিপারেশন নিতে সুবিধা হবে। তোমরা চাইলে এখন ফার্স্ট টার্মের আগে সম্পূর্ণ নোটসটা তোমরা নিতে পারো, তাহলে তোমরা সেখান থেকেই দেখবে স্কুলের পরীক্ষায় প্রায় বেশিরভাগ প্রশ্ন, প্রায় 100% প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে। ওকে, আর পুরনো ক্লাসগুলো অবশ্যই দেখে নিও। ওই পরমাণু অণু, রাসায়নিক বিক্রিয়া, তাপ, এই দুটো চ্যাপ্টার হচ্ছে দারুণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমাদের শেষের দিকে আমাদের দেখো সিলেবাস দেওয়া হয়েছে। ওকে, এই 1 নম্বর এবং 3 নম্বর চ্যাপ্টার দারুণ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং একটু কঠিন চ্যাপ্টার বলতে পারি। কেমন? তুলনামূলক একটু কঠিন। এই দুটো চ্যাপ্টার কিন্তু কঠিন হলেও আমি একদম জলের মতো সহজ করে ভেঙে বোর্ডের মধ্যে বুঝিয়ে দিয়েছি। যারা দেখোনি, আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে ক্লাস 7 এর পরিবেশের প্লেলিস্ট পাবে, সেখান থেকে অবশ্যই দেখে নিও। ওকে, তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো। সবাইকে অল দ্য ভেরি বেস্ট।